স্বাগত চট্টগ্রাম প্রতিদিনে। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। জুলাই গণঅভ্যুত্থানে ওয়াসিম আকরামের শাহাদাতের 2 বছর পূর্ণ হলো আজ, কিন্তু এ সময়ও মুছে দিতে পারেননি মায়ের অপেক্ষা, বাবার শোক আর একটি পরিবারের অপূরণীয় শূন্যতা। 2 বছর আগে চট্টগ্রামের রাজপথে হারিয়ে যাওয়া ওয়াসিম আজও বেঁচে আছেন তার মানবিকতা, সাহস আর মানুষের ভালোবাসায়। সন্তানের স্মৃতি যেন ঘরের প্রতিটি দেয়ালে, প্রতিটি কোণায়। কেউ ওয়াসিমের কথা তুললেই চোখ ভিজে ওঠে মায়ের। 2 বছর পেরিয়ে গেলেও মায়ের কাছে ছেলের মৃত্যুর খবর যেন আজও অবিশ্বাস্য। এলাকায় বন্যা হলেই চট্টগ্রাম থেকে শুকনো খাবার নিয়ে ছুটে আসতেন দুর্গত মানুষের কাছে। এবারের বন্যাতেও ছেলেকে মনে করে প্রতিদিন দরজার সামনে দাঁড়িয়েছিলেন মা। ছেলের মৃত্যুর পর সৌদি আরবের প্রবাস জীবন ছেড়ে দেশে ফিরে এসেছিলেন বাবা শফিউল আলম। এরপর থেকে প্রতিদিনই ছেলের কবরে গিয়ে দীর্ঘ সময় নীরবে বসে থাকেন তিনি। যে হারাইছে সে বুঝবে ছেলের হারানোর কষ্টটা কি, কেন আসবে, কিভাবে আসবে, তুমি তো জানো না। আমি ওদিকে দেখলে আমার ছেলে আসবো। পেকুয়ার বাঘ গুজারা বাজার পাড়া এলাকায় ওয়াসিম ছিলেন সবার প্রিয়। মানুষের বিপদে আপদে সবার আগে এগিয়ে যেতেন। আমরা মনে করতাম এটা আমাদের জন্য একটা সম্পদ ছিল, আমাদের চাইয়ে ছিল। পড়ালেখাতে ভালো ছিল, আমরা প্রতিবাদী ছিল। কোনো অন্যের কাছে সে সবসময় অন্য কোনো কিছু দেখলে সে সবসময় তার বিরুদ্ধে একটা কথা বলতো। মোহাম্মদ ওয়াসিম আকরাম ছিলেন চট্টগ্রাম কলেজের স্নাতক 4র্থ বর্ষের শিক্ষার্থী। তিনি চট্টগ্রাম কলেজ ও পেকুয়া উপজেলা ছাত্র দলের রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। 2024 সালের 16 জুলাই চট্টগ্রামের মুরাদপুর এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন তিনি। মোহাম্মদ ওয়াসিম আকরাম শুধু একটি নাম নয়, একটি পরিবারের আজীবনের বেদনা আর একটি জনপদের গর্ব, ভালোবাসা ও স্মৃতির প্রতীক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জুলাই শহীদ দিবস উপলক্ষে চাঁদপুরে শহীদদের স্মরণে শ্রদ্ধা জানানো হয়েছে। সকালে শহরের শহীদ মিনার সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। প্রথমে শ্রদ্ধা জানান চাঁদপুর 3 আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। এরপর জেলা প্রশাসন, পুলিশ বিভাগ সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা শ্রদ্ধা জানান। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জুলাই আগস্টে ছাত্র আন্দোলনে চাঁদপুর জেলায় শহীদ হন 31 জন। জুলাই গণহত্যার সাথে জড়িত সকল হত্যাকারী ও নির্দেশদাতার বিচার নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। চট্টগ্রামে সকালে জুলাই শহীদ দিবস ও শহীদ ওয়াসিমের 2য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তার মাগফিরাত কামনা করে মুনাজাত করেন, শহীদ পরিবারের সাথে কথা বলেন এবং আর্থিক অনুদানের চেক প্রদান করেন তিনি। বিগত 17 বছরের যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় যত গুম খুন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, অর্থাৎ আওয়ামী লীগের সময় বিগত ফ্যাসিবাদী খুনি হাসিনার সময় সকল হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত সকলের বিচার হোক, এটা আমি মনে প্রাণে চাই এবং আমি এটার জন্য কাজ করে যাব। ঘরের ভেতরে এখনো কাদামাটি, ভাঙা বাঁশ, বেঁকে যাওয়া টিন আর ছড়িয়ে ছিটিয়ে থাকা সংসারের জিনিসপত্র বলে দেয় এখানে কয়েকদিন আগেও ছিল এক ভয়ঙ্কর বন্যার তাণ্ডব। টানা 7 দিন পানির নিচে ডুবে থাকা ঘরটি এখন আবার দাঁড় করানোর চেষ্টা চলছে। ক্লান্ত হাত তবুও থেমে নেই, কারণ এই মানুষগুলো জানে হেরে গেলে মাথা গোজার শেষ আশ্রয়টুকুও থাকবে না। মেহেদী হাসান সুমনের ক্যামেরায় নাইমাল জিকুর প্রতিবেদনে বিস্তারিত। পাহাড়ের মানুষের জীবন এমনিতেই সংগ্রামের, সেই সংগ্রামে এবার যোগ হয়েছে বন্যার নির্মম আঘাত। চোখের সামনে তলিয়ে গেছে বছরের একমাত্র ফসল, পানির সঙ্গে ভেসে গেছে খাদ্যের নিশ্চয়তা, আয়ের পথ আর ভবিষ্যতের স্বপ্ন। আজ কাজ নেই, জমি নেই, ঘর নেই, শুধু অনিশ্চয়তার দীর্ঘশ্বাস। তাদের অভিযোগ, দুর্যোগ এলেই পাহাড়ের এই জনপদ যেন মানচিত্রের বাইরের একটি পৃথিবী হয়ে যায়। সাহায্যের গাড়ি আসে না, ত্রাণের তালিকায় নাম ওঠে না। তারা বলেন বেঁচে থাকার লড়াইটা যেন শুধু তাদের একার। আর্থিক কোনো সহযোগিতা আসে না আমাদের এখানে, প্রত্যেক বছর তো এরকম আসেনি। আমরা নিজেরা পরিশ্রম করে, নিজেরা ইয়া করে ভোগ করে চলে গেল, কখনোই আসেনি এরকম। হাসপাতাল না গেলে তো বাসার মধ্যে কষ্ট করে থাকতে হয় এখানে, আর কি করবো।
বান্দরবানের দুর্গম দুমকিপাড়া মাত্র 30টি ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের ছোট্ট একটি বসতি, কিন্তু এবারের বন্যা একসঙ্গে কেড়ে নিয়েছে তাদের ঘর, ফসল, বীজ, গবাদি পশু, এমনকি আগামী মৌসুমেরও স্বপ্ন। পাহাড়ের বুক জুড়ে আজ শুধু নীরবতা আর দীর্ঘশ্বাস। পানি দুখিয়া রে এখন কি করবো, এখন গোড়া পড়বো দেরি। পানি নেমেছে কিন্তু দুর্ভোগ শেষ হয়নি। বিশুদ্ধ পানির সংকট, খাবারের অভাব আর কর্মহীনতার যন্ত্রণা আরো অসহায় করে তুলেছে পরিবারগুলোকে। শিশুরা জানে না পরের বেলায় খাবার মিলবে কিনা, বৃদ্ধরা জানে না আবার কবে নিজের ঘরে নিশ্চিন্তে ঘুমোতে পারবেন। যেখানে পানি আসেন এখন দেখেছিলাম আমরা তো কিছু চাইতে পারি না। তো স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা তৈরি করা হচ্ছে, দিয়েছেন সরকারি সহায়তা ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার আশ্বাস। সেন্ট্রাল গভর্নমেন্টের প্রধান হিসেবে ডেপুটি কমিশনারকে সেন্ট্রালাইজ করে উপজেলাতে ইউনিয়ন উপজেলা নির্বাহীকে সেন্ট্রালাইজ করে আমরা সবকিছু করেছি, যার ধরনের নিষ্ভুলভাবে নিষ্কণ্টকভাবে যারা ডিপ্রাইভ পারসন তারা সবার কাছে মেসেজটা গেছে। বন্যার পানি একসময় নেমে যায়, কিন্তু পাহাড়ের মানুষের জীবনে রেখে যায় এমন কিছু ক্ষত যা শুকাতে লাগে বছরের পর বছর। নাইম আলচিকো, নিউজ 24, বান্দরবান। চট্টগ্রামে ধর্মীয় ভাবগাম্ভীর্য উৎসব মুখর পরিবেশে চলছে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। বিকেলে নগরীর আন্দরকিল্লা এলাকার শ্রী শ্রী জগন্নাথ মন্দির প্রাঙ্গণ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় রথযাত্রা। ধর্মীয় আচার অনুষ্ঠান, পূজা, কীর্তন ও প্রার্থনার মধ্য দিয়ে রথ টেনে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন ভক্তরা। 3 শতাব্দীর ঐতিহ্য বহনকারী এই আয়োজনে হাজারো ভক্ত অনুসারী অংশ নেন। উৎসবস্থল পরিণত হয় মিলন মেলায়। উৎসবকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। রথযাত্রা শেষে নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে উল্টো রথযাত্রা। রথযাত্রার খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আকরাম হোসাইন। আকরাম, রথযাত্রাকে কেন্দ্র করে চট্টগ্রামে কি কি আনুষ্ঠানিকতা দেখছেন? ধন্যবাদ রুবা। আসলে বিকেল 4টার দিকে চট্টগ্রামের ডিসি হিলে ভূমি প্রতিমন্ত্রী, চট্টগ্রামের মেয়র সহ পুলিশ কমিশনার এবং ভারতীয় সহকারী হাই কমিশনার সহ মিলে রথযাত্রার উদ্বোধন করেন। এরপরে কিন্তু নগরীর বিভিন্ন এলাকা থেকে রথযাত্রা শুরু হয় এবং এখনো আপনারা দেখতে পাচ্ছেন রথযাত্রা চলছে এবং উল্টো রথযাত্রাও চলছে। অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সতর্ক অবস্থানে আছে এবং সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং সনাতন ধর্মাবলম্বীদের প্রায় সবাই কিন্তু চট্টগ্রামের সনাতন ধর্মাবলম্বীরা তাদের এই বিশেষ ধর্মীয় উৎসব এই রথযাত্রায় অংশগ্রহণ করছেন। অংশগ্রহণ করে তারা দেশ এবং দেশের মানুষের কল্যাণ কামনা করছেন, দেশের স্থিতিশীলতা শান্তি কামনা করছেন, প্রত্যাশা করছেন। তারা বলছেন দেশে যাতে আর কোনো হানাহানি মারামারি না হয় এবং দেশের উন্নতি এবং স্থিতিশীলতা থাকে, সেই প্রত্যাশাই তারা করছেন। এই মহৎ উৎসবের মধ্য দিয়ে তারা বার্তা দিতে যাচ্ছেন, শান্তির বার্তা, এটি জানিয়েছেন। অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, আসলে এই রথযাত্রাকে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে সম্পন্ন করার জন্য তাদের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রথযাত্রার সামনে, পেছনে, মাঝে পুরো রথযাত্রাকে ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত আসলে রথযাত্রা চলছে এবং নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছে। চট্টগ্রাম থেকে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। আমরা এখন যাবো স্টুডিওতে। রুবা। জি আকরাম, আপনাকে ধন্যবাদ। খাগড়াছড়ির বন্যা পরবর্তী পরিস্থিতি পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। বিকেলে খাগড়াছড়ির বিভিন্ন এলাকা ঘুরে দেখে সার্কিট হাউসে ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যম ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এই সময় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত, কৃষকদের প্রণোদনা, বন্যা পরবর্তী পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়ার কথা জানান প্রতিমন্ত্রী। পাশাপাশি আগামী মাস থেকে খাদ্য বান্ধব কর্মসূচি চালুর কথাও জানান তিনি। সড়ক ব্যবস্থা অর্থাৎ অবকাঠামো যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষয়ক্ষতি অর্থাৎ দ্রুততম মেরামতের মাধ্যমে কিভাবে এই খাগড়াছড়িবাসীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায় সে ব্যাপারে আমরা সর্বতভাবে চেষ্টা করব। দর্শক, ফেনীতে ফুটপাত দখল করে গড়ে উঠেছে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইয়াসিন সুমন। ইয়াসিন, ফুটপাতের কি অবস্থা দেখছেন? অসুবিধা হচ্ছে কিনা কোনো ধরনের? এলাকাবাসীরা কি বলছেন? আমি যদি আপনাদেরকে দেখাই যে এখানের যে প্রধান যে সড়ক,
এই সড়ক দখল করে এখানে ফুটপাত দীর্ঘদিন যাবৎ বসে রয়েছে এবং এই বসে থাকার কারণে জবরদখল কারণে এখানে প্রায় জ্যাম লেগে থাকে এবং মানুষের যে পারাপারের যে দুর্ভোগ সেই দুর্ভোগ এখানে তারা পৌঁছে হচ্ছে। এই বিষয়ে আমরা দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি। উনি যে বিষয়টা জানিয়েছেন যে বারবার তাদেরকে উচ্ছেদ করার পরেও যে তারা আবার বসে যায় এবং আগামী সপ্তাহেও তিনি আবার এই অভিযান পরিচালনা করবেন বলে তিনি আমাদেরকে জানান। কিন্তু এই যে সড়ক, এই সড়কের পাশে যে স্থানীয় যে খুচরা ব্যবসায়ীরা রয়েছেন এদেরকে কারা বসায় এবং কারা এদের থেকে চাঁদা নেই এই বিষয় নিয়েও সাধারণ পথচারী সহ স্থানীয়দের মাঝে ক্ষোভ রয়েছেন। সড়ক বিভাগের নেতৃবৃন্দের সাথে আমরা কথা বলেছি, কর্মকর্তাদের সাথে, তারা এই বিষয়ে আসলে অনেকটা উদাসীন। কারণ এই রাস্তার মহাসড়কের পাশের যে ফুটপাত, এই ফুটপাত গুলো আসলে সড়কের জায়গা। সড়কের কর্তৃপক্ষের সাথে আমরা অনেকবারই কথা বলেছি ইতিমধ্যে, কিন্তু তারা তাদের অবস্থান থেকে তারা এই ফুটপাত দখলের যে বিষয়, তারা এখানে যে উচ্ছেদের বিষয়ে তারা যে আন্তরিকতা দেখানোর কথা, আসলে তারা সেই আন্তরিকতা দেখাচ্ছে না। তো এখানে স্থানীয় যে বাসিন্দা এবং পথচারী এবং যে ব্যবসায়ীরা, তাদের দাবি হচ্ছে যে এখানে যে কোনো ভাবে হোক যে তারা এই ফুটপাত দখলমুক্ত তারা দেখতে চায় তাদের সাথে, নতুবা এখানে যানজট সহ এখানে বিভিন্ন সমস্যার সম্মুখীন। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুমিল্লায় শুরু হয়েছে ফল মেলা। ফল মেলার আরো খবর জানবো, বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী HM মহিউদ্দিন। ফল মেলায় কি কি জাতের ফল পাওয়া যাচ্ছে, দাম কেমন বলছেন ক্রেতা বিক্রেতারা? ধন্যবাদ রুবা আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে বর্ষা আসার সাথে সাথেই সারা দেশেই সকলেই উদ্যোগ নিয়ে কাজ করছেন বৃক্ষরোপণ এবং বিভিন্ন ধরনের ফলজ এবং বনজ যে চারা রয়েছে সেটি নিয়ে কুমিল্লা জেলাব্যাপী বিভিন্ন এলাকাতে দেখে যে সাধারণ মানুষ যেভাবে কাজ করছে এবং বৃক্ষপ্রেমীরা রয়েছেন, আমরা যদি একটু দেখাই কুমিল্লা টাউন হল মাঠে এ ধরনের বৃক্ষ মেলা এবং বিভিন্ন ধরনের ঔষধি গাছ সহ ফলজ বনজ এবং বিভিন্ন ঔষধি গাছ আর চাহিদা বেশি রয়েছে। কুমিল্লা জেলা প্রশাসন এবং কুমিল্লা বন বিভাগ সেটি উদ্যোগ নিয়ে 7 দিন ব্যাপী এই মেলার আয়োজন করেছেন। বিশেষ করে এই কুমিল্লার বিভিন্ন বৃক্ষপ্রেমী এবং যারা ছাদ বাগান করে থাকেন, আসলে তারা বিভিন্ন ধরনের ফলজ বনজ এবং বিভিন্ন ধরনের ফুলের আগ্রহী হয়ে থাকেন। তারা কিন্তু বিশেষ করে এই ফুলের যে চাহিদা রয়েছে এবং বৃক্ষরোপণের যে তাদের যে কার্যক্রম সেটি নিয়ে তারা এখান থেকে স্বতঃস্ফূর্তভাবে এখান থেকে তারা কিনছেন। আমি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে কুমিল্লা এই 7 দিন ব্যাপী এই মেলার আয়োজন করলো জেলা প্রশাসন এবং কুমিল্লা বন বিভাগ। তারা আসলে বিভিন্ন জাতের প্রজাতির বিভিন্ন ধরনের যে চারা রয়েছে সেই চারার সাথে তাদের পরিচিত বাড়িয়ে দেওয়ার জন্য কিন্তু তারা এখানে আয়োজনটি করেছেন। এবং এখানে যে কন্ট্রোল রুমটি রয়েছেন কুমিল্লা বন বিভাগের উদ্যোগে, সেই বন বিভাগের তারা যে বিভিন্ন ধরনের ফ্লোর সাজিয়েছেন, সেই ফ্লোরগুলোর মধ্যে এই একদিকে ফলজ গাছ, ঔষধি গাছ, আরেকদিকে বনজি গাছ এবং ফুলের বাগান সহ যারা ছাদের বিভিন্ন ধরনের আগ্রহী তারা আছেন, তাদেরকে বিশেষ করে কিভাবে পরিচর্যা করতে হয় সেই বিষয়গুলো নিয়ে তারা খুব আগ্রহী করছে। তবে আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এই কুমিল্লার এই বৃক্ষ মেলার যে কার্যক্রম রয়েছে সেটি 7 দিন ব্যাপী উদ্বোধন করিয়েছেন কুমিল্লা বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন। তিনি উদ্বোধন করেছেন। তবে কুমিল্লার এই দীর্ঘ চাহিদার কারণে কিন্তু এই বৃক্ষ মেলাটি মাসব্যাপীও হতে পারে, এমনটি এখানে যারা আয়োজক রয়েছেন তাদের এই প্রত্যাশা রয়েছেন। তবে আশা করা যাচ্ছে যে এই বৃক্ষ প্রেমী এবং যারা বিভিন্ন ধরনের জাতের যে ফলজ বনজ গাছ আগ্রহী, তারা এখানে অল্প দামে সেখান থেকে এই বৃক্ষ সংগ্রহ করছেন। তো এই ছিল আমার কাছে কুমিল্লা এই বৃক্ষ মেলা থেকে সর্বশেষ। চলে যাচ্ছে স্টুডিওতে রুবা। জি মহিউদ্দিন, আপনাকে ধন্যবাদ। জুলাই আন্দোলনে শহীদের আত্মত্যাগ জাতির জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেন চট্টগ্রাম পুলিশ সুপার মাসুদ আলম। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের আয়োজনে ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত জুলাই আন্দোলনে শহীদ ওয়াসিম, শান্ত, ওমর ফারুক সহ শহীদদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। এই ছিল চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। ধন্যবাদ।